তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, চতুর্থ সপ্তাহে যেটা দেয়া আছে, তোমাদের ওয়েবসাইটে দেয়া আছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই। এটা হচ্ছে শিরোনাম। এটাকে আমরা আরো সংক্ষেপে একটা প্রবন্ধের শিরোনাম করতে পারি, বিদ্রোহী কবিতার কবিসত্তা এবং প্রাসঙ্গিকতা। এরকম একটি প্রবন্ধ লিখতে গেলে প্রবন্ধের যে বিষয়গুলো থাকতে হবে, আমাদের অ্যাসাইনমেন্ট লেখার মধ্য দিয়ে মূলত আমাদের একটি প্রবন্ধের মতো করে বা রচনার মতো করে কোনো বিষয় সম্পর্কে যাতে আমরা লিখতে পারি সেই বিষয়টি আমাদের শেখানো হচ্ছে। যদিও আমরা তোমাদের মার্কিং করব 5টা পয়েন্টে ভাগ করে করে, 5টা স্তবকে বা 5 পৃষ্ঠায় তোমরা লিখবা, বা 4 পৃষ্ঠায় 5টা, 4 পৃষ্ঠায় 4টা স্তবকে লিখবা, কিন্তু আমাদের যে বিষয়গুলো আমরা দেখব সেখানে হচ্ছে প্রথমে আমরা লিখবো যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন। প্রথমে আমরা বিদ্রোহী কবিতা কার লেখা, কখন লিখেছেন, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই কথাগুলো দিয়েই আমরা দেব বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন। নিজের স্বরূপ, প্রথমে কবি নিজেকে বলেছেন আমি আপনাকে চিনি, আমি চিনিয়াছি, নিজেকে চিনেছি, তার যে স্বরূপ, এবং এই স্বরূপকে বলতে গিয়ে তিনি কি বলেছেন, আমি বিদ্রোহী বীর, আমি বিদ্রোহী ভৃগু, মম এক হাতে বাঁকা বাঁশেরই আর হাতে রণতুল্য, এই যে বৈশিষ্ট্যগুলোকে বলেছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমরা অন্তত 13 থেকে 16টা বৈশিষ্ট্য আমাদের তুলে ধরতে হবে। তাই প্রথম যেটা, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন। এই বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন, এটা আমরা এরকম লিখবো না বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন তা নিম্নে দেয়া হলো, এরকম লিখলে কিন্তু নাম্বার ভালো আসবে না। এটা 5 এর বৃত্তির প্রশ্ন হয়ে যাবে। তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিষয়ে আমরা লিখবো যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন, এই রূপগুলো আমরা এইভাবে দেখাতে পারি, যেমন বলেছেন এইরকম করে করে আমরা বলবো। কেমন তার স্বরূপ, তার রূপকে তিনি বলেছেন একবার এক জায়গায়, তার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এই কথা দিয়ে কি বুঝিয়েছেন সেটা আমরা আরো একটি 2টি লাইনে আমরা বলবো, যে একদিকে তিনি সৃষ্টির কথা বলছেন, আরেকদিকে তিনি ধ্বংসের কথা বলছেন, একদিকে তিনি যুদ্ধের কথা বলছেন, আরেকদিকে যুদ্ধের প্রেরণা হিসেবে প্রেমের কথা বলছেন। কেমন তাহলে বাঁশ দিয়ে বাঁশিও বানানো যায় আর বাঁশ দিয়ে বাঁশের কেল্লাও বানানো যায়। কেমন এই যে দুটো সত্তা, এই দুটো সত্তার কথাই বলেছেন। এর আগে যারা তিতুমিরের বাঁশের কেল্লা করেছিলেন সেটা ছিল শুধু যুদ্ধ, কিন্তু তিনি এই বাঁশকে 2 ভাগে ব্যবহার করছেন। এরকম করে তার সত্তার 13 থেকে 16টি পরিচয় আমাদের তুলে ধরতে হবে। কেমন তারপরে স্তবকে আমরা যাব, তোমরা ওই 1-2 পয়েন্ট দিতেও পারো, না দিলেও সমস্যা নেই, ওই পরীক্ষার আনসারের জন্য আমরা ওই পয়েন্টের নাম দিতেও পারি। 2 দিয়ে আমরা যেটা লিখবো, কবিতায় যেসব ঐতিহ্য পুরাণের ব্যবহার করা হয়েছে। এখানে 2 থেকে 3টি ঐতিহ্য বা পুরাণের উল্লেখ করতে হবে, এবং এটা দিয়ে কোন ঐতিহ্যকে বোঝাচ্ছে, কোন পুরাণকে বোঝাচ্ছে, সেই পৌরাণিক ঘটনাকে আমাদের তুলে আনতে হবে। যেমন এক জায়গায় বলেছেন আরফিয়াসের বাঁশরি, তাহলে আরফিয়াসকে কোন সভ্যতার বিষয়, কোন ঐতিহ্যের বিষয়, কোন পুরাণের বিষয়। এখন ঐতিহ্য এবং পুরাণ, ঐতিহ্য মানে আমাদের যেগুলোকে নিয়ে গর্ব করি, ইতিহাস ঐতিহ্য সেগুলো, আর পুরাণ হচ্ছে আরো আগের যে পৌরাণিক কাহিনী, ইতিহাসের যুক্তি দিয়ে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না সেগুলো হচ্ছে পুরাণের কাহিনী। যেমন প্রাক ইসলামিক যুগের যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী। যেমন ইসরাফিলের সিংহা, এটি পৌরাণিক কাহিনী, ইতিহাস নয়। কেমন এটা পৌরাণিক কাহিনী। আর ইতিহাস ঐতিহ্য হচ্ছে আমাদের ইতিহাসের সাথে বা ঐতিহ্যের যে ঘটনাগুলো আমাদের ঐতিহাসিক কালের মধ্যে ছিল, এরকম যখন ঘটনা তখন সেটা হচ্ছে ঐতিহাসিক বা ঐতিহাসিক ঘটনার যে আমরা যেগুলোকে আমরা গর্ববোধ করি সেগুলো ঐতিহ্য। তাহলে এরকম 2 থেকে 3টি ঘটনা উল্লেখ করতে হবে, এবং সেই ঘটনাটা তোমাদের বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণগুলো তোমাদের বইয়েই দেওয়া আছে, শব্দার্থ টিকার মধ্যে ওখানে বিশ্লেষণ দেওয়া আছে। তাহলে ওখান থেকে আমরা 2 থেকে 3টি বিষয়কে তোমার পছন্দ মতো 2-3টি বিষয় তুমি বাছাই করে নেবে। ওই অন্যজন খাতায় কি লিখলো বা কি করলো এটা না দেখে। তাহলে এখান থেকে অবশ্যই আমরা ঐতিহ্য থেকে 1টা বা 2টা নিব, আবার পুরাণ থেকে 1টা বা 2টো নিব, তাহলে 3টা
বিষয় হয়ে গেল এবং এই তিনটা বিষয়কে আমরা বিশ্লেষণ করবো এই কবিতায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে 3 নম্বরে, বিদ্রোহী কবির বিদ্রোহী সত্তা সমাজের যে যে অসাম্যের বিরুদ্ধে কথা বলে। এবার সমাজ কি? মানুষ যখন একত্রিতভাবে বাস করে সেটাই সমাজ। সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন হচ্ছে পরিবার। আবার তোমরা ক্লাসে যখন থাকো, ক্লাসেও আরেকটি বড় সমাজ, সেই সমাজের চেয়ে ক্লাসের সমাজটা আরেকটু বড়, 80-90 জন ছাত্র থাকে। আবার শিক্ষক যখন শিক্ষক সহ, এটাও একটি সামাজিক সংগঠন। কিন্তু পরিবার হচ্ছে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। তাহলে এই সামাজিক সংগঠনে অসাম্য আছে কিনা? অসাম্য মানে কি? যেখানে সমতা নেই, সাম্য নেই। সম্যতা বা সাম্য যেখানে আছে সেখানে এখন কেউ ঘরে একটা জিনিস আনা হলো, সেই জিনিসটা যদি সবাই সমানভাবে ভাগ করে নেয় তাহলে ওটাকে আমরা বলবো সাম্য। আর যদি এটা না করে কাউকে বেশি দেয়া হয়, তাহলে যখনই কাউকে বেশি দেয়া হয় তখনই কিন্তু আরেকজনকে কমাতে হয়। হ্যাঁ, যেমন 3 টাকা যদি আমরা 2 জনের মধ্যে ভাগ করে দেই, কোন এক বাবা তার সন্তানের মধ্যে 3 টাকা 2 জনকে ভাগ করে দিবেন, তাহলে কি হবে? একজন 1 টাকা 50 পয়সা, আরেকজন 1 টাকা 50 পয়সা পাবেন। আচ্ছা, বেশি ছোট উদাহরণ হয়ে যাচ্ছে, একটু বড় উদাহরণে যাই। আজ 300 টাকা ভাগ করে দিবেন, 2 সন্তানের মধ্যে 300 টাকা ভাগ করে দিবেন, তাহলে 150 টাকা দিতে পারেন। কিন্তু যখনই বলবেন আচ্ছা একজনকে 50 টাকা বেশি দেয়, তাহলে কি হয়ে যাবে? একজন 200 টাকা আর একজন 100 টাকা, ব্যবধান কিন্তু হয়ে গেল 100 টাকা। তাহলে একজন পাচ্ছে 100 টাকা, একজন পাচ্ছে 200 টাকা, তাহলে দুজনের অবস্থান ঠিক দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে কমানো হয়েছিল 50 টাকা, কিন্তু ব্যবধান হয়ে গেছে দ্বিগুণ, 100 টাকা। এই যে বিষয়, এটার নাম হচ্ছে বৈষম্য। আর এই বৈষম্য যখনই তৈরি হয় তখন দুইজনের মধ্যে আচরণগত পার্থক্য তৈরি হয়, দুইজনের মধ্যে ব্যবধান অনেক বেশি হয়। নজরুল এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। কেমন? তাহলে এই বৈষম্যের বিরুদ্ধে সমাজে যে যে বৈষম্যগুলো আছে, বিদ্রোহী কবিতায় যে যে বৈষম্যগুলো দেখা গেছে সেগুলোকে আমাদের তুলে আনতে হবে। কি কি জায়গায় আমরা বৈষম্য আমরা দেখেছি, কেমন? সমাজের যে যে বৈষম্যের কথা এই কবিতায়, কবির কবিতা বিদ্রোহী সত্তা আমাদের সমাজে যে যে বৈষম্যের কথা বলে সেগুলোকে আমাদের তুলে আনতে হবে। কবিতাটা পড়ে পড়ে, আমি এখানে বলে দিলে হয়ে যাবে না, কারণ বলে দেওয়া যাবে না, তোমাদের কবিতা পড়ে পড়ে এই বিষয়গুলোকে খুঁজে বের করতে হবে। এরকম বৈষম্যের বিষয়গুলো তুমি সেই সময়ের সমাজে, এখানে কিন্তু সমাজের বলেছে, তাহলে সমাজের মানে বর্তমান সমাজেরও দিতে পারো, পরবর্তী সমাজে আগে ওই সময়ের সমাজেরও দিতে পারো। আমরা বর্তমান দিব না, ওই সময় দেব। আমাদের দেখো চারে যেহেতু বর্তমান সমাজের কথা আছে, তাহলে আমরা এই কবিতা যখন লেখা হয়েছিল সেই সময়ের বৈষম্যের কথাই আমরা, অসাম্যের কথা বা বৈষম্যের কথা আমরা তুলে আনব সেই জায়গায়। 3 নম্বরে। 4 নম্বরে আছে বর্তমান সময়ের নানা রকম অসাম্যের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই করতে হবে। এবং তাহলে এটা হচ্ছে এই কবিতার মূল ভাব। তাহলে এই কবিতা যখন লেখা হয়েছিল সেই সময়ের জন্য খুব জনপ্রিয় একটি কবিতা ছিল, যে কারণে আজকে থেকে 100 বছর আগে এই কবিতা যখন লেখা হয়েছিল তখন এই কবিতাটিকে বারবার প্রকাশ করা হয়েছে বিভিন্ন পত্রিকা, একই পত্রিকা তার আবার পুনঃসংস্করণ বের করেছে, সপ্তাহে যে পত্রিকা ওই পুরনো সপ্তাহে পত্রিকায় আবার কয়েকবার বের করেছে, মাসিক যে পত্রিকা সেই পত্রিকা আবার আবার প্রিন্ট তারা করেছে, যে এই পত্রিকা বারবার মানুষ খুঁজছে, চাইছে। তাহলে ওই সময়ের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। এখন বর্তমান সময়ে কি আমাদের এই কবিতার গুরুত্ব আছে কিনা? আমরা তো ব্রিটিশের অধীনে ছিলাম, ব্রিটিশ শাসনে বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে আমরা পাকিস্তানের অধীন হলাম, পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ করলাম, আমরা স্বাধীন হলাম, কিন্তু আমরা কি মুক্ত হয়েছি বৈষম্য থেকে? যদি না হয়ে থাকি তাহলে বর্তমানে বৈষম্যের জায়গাগুলো কোন কোন জায়গায়, আমাদের সমাজ ব্যবস্থায় বৈষম্যগুলো কোন কোন জায়গায় আছে, তাহলে এই বৈষম্য দূর করার জন্য আমাদের মধ্যে ওই নজরুলের যে বিদ্রোহী সত্তা জেগে ওঠা প্রয়োজন কিনা, এটা প্রাসঙ্গিক আছে নাকি, এটা এখন অপ্রাসঙ্গিক, এটা এখন কারোর জন্য এটা দরকার নেই, এই বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা করা দরকার নেই। এটা কি অপ্রাসঙ্গিক বিষয় নাকি এখন প্রাসঙ্গিক? কেমন? এই বিষয়টিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। তাহলে বর্তমান সময়ের যে অসাম্যগুলো আছে
যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমাদের তুলে আনতে হবে। কেমন, যে এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের নজরুলের এই বিদ্রোহী কবিতা প্রয়োজন ফুরিয়ে যায়নি, এখনো কবিতাটি প্রাসঙ্গিক, এখনো আমরা কবিতাটি পড়ে আমাদের সমাজের এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ঘোষণা করা প্রয়োজন আছে, বা বিদ্রোহী মনোভাব নিয়ে এই সমাজের অসাম্যকে দূর করতে আমাদের বীরের মতো সাহসী হয়ে উঠতে হবে, কথা বলতে হবে, এবং যার যার অবস্থান থেকে যার যার ক্ষেত্র থেকে এটা প্রতিরোধ করতে হবে। এই বৈষম্যগুলো কি কি? এবার দেখো 5 নম্বরে আছে বানান এবং ভাষা শৈলী। আগের প্রশ্নগুলোতে ছিল শুধুমাত্র বানান, এবার বানান এবং ভাষা শৈলী। এই যে জায়গাটুকু, এই জায়গায় যে 4 নম্বর, এই 4 নম্বর পাওয়ার জন্য প্রত্যেকের লেখা পৃথক হতে হবে, কারণ পৃথক লেখার মধ্য দিয়ে আমরা ভাষা শৈলী যাচাই করব। এখন তুমি একটা নোট তৈরি করলে, সেই নোটটা তোমার নোটটাই আরেকজন দেখে দেখে লিখলো, আমি খাতা মূল্যায়নের সময় তোমারটা লিখে যে আগে লিখেছে তার খাতাটা আমি আগে মূল্যায়ন করলাম, কারণ আমার পরে তো জমা পড়বে যখন কাগজগুলো, আমি একটার পর একটা নিয়ে আমি মূল্যায়ন করতেই থাকবো। ওখানে রুল নাম্বার সিরিয়াল বা কোনো সিরিয়াল আমি দেখবো না, আগে মূল্যায়ন করে যাবো। মূল্যায়ন করতে গিয়ে যে খাতাটা আগে পাবো, হঠাৎ করে একটু নতুন ভাষায় লেখা যখন পাবো, ভাষা শৈলী মানে ভাষার স্টাইল, সে যে ভাষাটা লিখেছে, বাক্যটা লিখেছে, বাক্য স্টাইলটা কেমন, আমার কাছে যদি পছন্দ হয় ওখানে নাম্বার বেড়ে যাবে তার, হয়তো তাকে ওখানে 5-এ 5 দিলাম। ঠিক একই লেখায় যে প্রথম লিখেছে তার খাতা আমার কাছে পড়ে আসলো, তারটা দেখে আরেকজন লিখেছে আগে, তো পরে যার খাতাটা আমি পেয়েছি তার খাতা দেখে বলবো আচ্ছা ও তো আগেটা পড়েছি, এটা আমার কাছে নতুন লেখা নয়, নতুন স্টাইল নয়। তাহলে স্টাইলের জন্য যে নাম্বার বা শৈলীর জন্য যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু পরের খাতা আর পাচ্ছে না। শুনুন, এখানে কিন্তু 1-2 নাম্বারের ব্যবধান হয়ে যাবে। আর 1-2 নাম্বারের ব্যবধান হয়ে যাওয়া মানে কি, 12 হলে একরকম, 13 হলে আরেক রকম, আবার 15 হলে একরকম, 16 হলে একরকম, আর 17 হলে কিন্তু হয়ে যাচ্ছে অতি উত্তম। তাহলে 16 হলে উত্তম আর 17 হলে কিন্তু অতি উত্তম হয়ে যাচ্ছে। তাহলে এই 1 নম্বরের ব্যবধানের কারণে একজন হয়ে যাচ্ছে উত্তম, একজন হয়ে যাচ্ছে অতি উত্তম। দুজনের খাতা কিন্তু একই রকম, একজনের লিখে, এখন একজন দেখা গেল যে লিখেছে সে 16 পেয়েছে, তারটা দেখে যে লিখেছে সে 17 পেয়ে গেছে। এখন তোমরা যদি বলো যে স্যার ও তো আমারটা দেখে লিখছে, ও 17 পেলো, কারণ ওই খাতাটি আমি আগে দেখেছি। যে কারণে তোমাদের নিজস্ব খাতাগুলো তোমরা একজন আপনজনকে যদি দেখতেও দাও, পড়তেও দাও, অবশ্যই দেখে দেখে হুবহু লিখতে বা ফটোকপি করতে দিবে না, বা ছবি তুলে পাঠিয়ে দেবে না। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই বিষয়টুকু একটু সতর্ক থাকতে হবে। আর যদি মনে করে যে না আমি এটা 16 পেলাম, আরেকজনের একটু উপকার হলো, হ্যাঁ অনেক প্রেক্ষাপটে করতে হয়, সেক্ষেত্রে ওটা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে যে রেজাল্ট বড় কথা নয়, আমি আমার কাজ করে পরবর্তীতে আমার রেজাল্ট প্রমাণ করবো। কিন্তু আমাদের সময়ের প্রেক্ষাপট আর তোমাদের প্রেক্ষাপট কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ তোমরা বুয়েটে অ্যাপ্লাই যখন করবে তখন বাংলা এবং অন্যান্য সাবজেক্টে তো এ প্লাস থাকবেই, বাংলা এবং ইংরেজি দুটোর মধ্যে একটাতে কমপক্ষে এ প্লাস থাকতেই হবে। তো যদি বাংলা ইংরেজির গুরুত্ব না দাও, বা শুধু ইংরেজির গুরুত্ব দিলা, বাংলাকে গুরুত্ব দিলা না, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা গেল যে ইংরেজির ওই বছরের প্রশ্নটা কঠিন হয়ে গেছে, বা কোনো কারণে তোমার ওই দিন পরীক্ষার সময় তুমি সবই অসুস্থ হয়ে গেছো, হ্যাঁ তখন ইংরেজিতে পেলে না, বাংলাও যদি প্রস্তুতি ওরকম না থাকে, তাহলে কিন্তু তুমি ওই বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এই বিষয়টি মাথায় রেখে সায়েন্সের বিষয়গুলোর সাথে সাথে বাংলা ইংলিশের বিষয়গুলো এরকম পড়তে হবে। ঠিক একইভাবে মেডিকেলের অ্যাডমিশন টেস্টে হয়তো বাংলা নেই, কিন্তু মেডিকেলে পাশ করার পর তুমি যখন বিসিএস পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমাকে বাংলা দিতে হবে। আবার মেডিকেলে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরও তুমি যখন কাজ করবে, তখন তুমি যখন বিসিএস ডাক্তার হয়ে পোস্টিং পাবে, তোমার অধীনে কিছু পিয়ন থাকবে, আয়া থাকবে, কেরানি থাকবে, কম্পিউটার অপারেটর থাকবে, এবং তোমার হাসপাতালে জিনিসপত্র কেনার জন্য তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুমি নোট লিখে জানাতে হবে, সেই নোটগুলো কিন্তু বাংলাতেই লিখতে হবে। তাহলে বাংলা ভাষায় তোমার যে সাবলীল ভাবে কথা বলতে পারা, লিখতে পারা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখনই শিখতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের এই বিষয়গুলো শিখতে হবে, পরবর্তীতে এই বিষয়ে তোমরা ওরকম ভাবে সময় পাবে না। এটা মাথায় রেখে তোমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমে বিদ্রোহী কবিতাটি ভালো করে পড়বো, বারবার পড়বো, কবিতার আবৃত্তি পাওয়া যায়, অনলাইন থেকে আবৃত্তি শুনবো। তারপর এখানে পাঠ পরিচিতি আছে, বিদ্রোহী কবিতার আলোচনা বিভিন্ন জায়গায় আছে। নজরুলের কবিতায় যে মিথ হচ্ছে ঐতিহ্য বা পুরাণ, এবং সেগুলো নজরুল কাব্যে মিথ, এরকম বিভিন্ন প্রবন্ধ আছে, সেখান থেকে আমরা এই বিষয়গুলো আমরা পড়বো।
তখন আমরা দেখবো যে পুরাণ এবং ঐতিহ্যের বিষয়গুলো কিভাবে তিনি ব্যবহার করেছেন, কি কি ঐতিহ্যের কথা আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপর আছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে রূপে উপস্থাপন করেছেন, বিদ্রোহী কবিতায় কবি নজরুলের স্বরূপ, বিদ্রোহের স্বরূপটা কি। বিদ্রোহী কবিতায় নিজেকে তিনি বিদ্রোহী বলে, বীর বলে ঘোষণা করেছেন, যে বীরের মাথা দেখে হিমাদ্রির মাথা নত হয়ে যাবে। তারপর এছাড়াও তিনি তার নিজের আরো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি কিশোরীর কিরকম অবস্থা, তিনি ওই এর কিরকম অবস্থা, এরকম অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখান থেকে অন্তত 16টা বৈশিষ্ট্য তোমরা চেষ্টা করবে উল্লেখ করার, এবং প্রয়োজনে কবিতার উদ্ধৃতি সহ কেমন সেই অংশগুলো তোমাদের একটু শিখে নেবে। এবং যারা একটু আবৃত্তি পারো বা আবৃত্তি না পারো, আবৃত্তি শিখতে চাও, এই কবিতাটি আবৃত্তি শুনে আয়নায় সামনে দাঁড়িয়ে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করবে। বই সামনে রাখবে, একটি আবৃত্তি শুনবে, শুনে ওটার মতো করে আবৃত্তি করতে পারো। যেমন কয়েকটা আবৃত্তি শুনে তোমার যে আবৃত্তিটা ভালো লাগে ওই আবৃত্তিটার সাউন্ড একটু ছোট করে ইয়ারফোন দিয়ে লাগিয়ে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই আবৃত্তিটা করো কয়েকবার, দেখবে যে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এবং পাশাপাশি যে কাজটা করতে হবে, এই কবিতায় যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে ওখানে যদি কোনো শব্দের অর্থ না বুঝো, অবশ্যই শব্দটা নিচে দাগ দিয়ে রাখবে। এবং যদি শব্দার্থে টিকায় না থাকে বা শব্দার্থে টিকায় থাকার পরও ওখানেও যদি আরো স্পষ্ট না হয়, তাহলে সেই শব্দগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমাদের জানাবে। তো ক্লাসে জানালে যে সুবিধা কি হয় সেটা হচ্ছে, অনেকে আমরা যখন পড়ি তখন এই শব্দটা বুঝছি কি বুঝি নাই তাও বুঝি না, কিন্তু ক্লাসে যখন বলে, এখন দেখা গেল যে রিকি একটা শব্দ বললো, নাজমিন বাবু আরে এই শব্দটা আমিও জানি না, কিন্তু আমাকে একবার বলে দিলেই সবারই ওটা জানা হয়ে গেল। বা একজন জানে কি জানে না এটাও জানছে না, কিন্তু যখন বললো আরে এটা মানে তো এই, আমি তো আরেকটা জানতাম, তারপর আমরা সঠিক উত্তরটা আমরা জেনে যাবো। এটা হচ্ছে ক্লাসে একসাথে আলোচনার সুবিধা। এবং পৃথিবীর সব ধর্মেও কিন্তু একক প্রার্থনা থেকে একসাথে প্রার্থনা করার মধ্যে সুবিধা বেশি। খাদ্য খাওয়ার মধ্যেও কিন্তু একা খাওয়ার চেয়ে কয়েকজন মিলে বসে একসাথে খাওয়ার মধ্যে আনন্দ বেশি। পৃথিবীর যে কোনো কাজই একার চেয়ে কয়েকজন মিলে করার মধ্যে, ঠিক ক্লাসের মধ্যেও কিন্তু তাই। তো চেষ্টা করবে তোমরা ক্লাসে থাকার এবং তোমাদের সমস্যাগুলো ক্লাসে উপস্থাপন করার। এখন আমরা দেখি যে আজকের ক্লাসে আর কিছু সময় আছে, তোমাদের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো, একজন একজন করে বলো। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে একজন একজন করে বলতে পারো। কারো সমস্যা নেই? কি কেউ সমস্যা পাচ্ছ না? সমস্যা না পেলে আমরা ক্লাস অফ করে দেব। আর সমস্যা থাকলে বলো, আরো 5-6 মিনিট সময় আছে। তাহলে আমরা জানবো প্রথমত বিদ্রোহ শব্দের অর্থ কি, এটাই প্রথমে খেয়াল করতে হবে। বিদ্রোহী কবিতা লেখা হয়েছিল 1900, যদিও উনি 21 সালে লিখেছিলেন, কিন্তু আমরা লেখার তারিখটা আমরা দেই না, আমরা দেই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল কখন। কবিতাটি 21 সালের ডিসেম্বরে লেখা হয়েছিল, 22 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। সুতরাং প্রকাশন হচ্ছে 1922, আর এখন হচ্ছে 2021। তাহলে লেখার 100 বছর হয়ে গেছে, আর 22 সালের জানুয়ারিতে এটা প্রকাশ হওয়ারও 100 বছর পূর্ণ হবে। এটা বিষয়টি আমরা আনবো। তারপর আমরা বিদ্রোহী কি, নজরুলের এই অবস্থায় বিদ্রোহী কেন হলেন, তার বিদ্রোহ করার এর আগের যারা কবিতা লিখেছেন তারা বিদ্রোহ করলেন না কেন, সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর আমরা দেখবো যে তিনি নিজেকে যে যে বৈশিষ্ট্যে যে যে স্বরূপে তিনি উপস্থাপন করেছেন। তিনি একজন মুসলিম হয়ে হিন্দু মুসলিম ঐতিহ্য, হিন্দু ঐতিহ্যের আগের প্রাক আর্য যুগের ঐতিহ্য, মুসলিম ঐতিহ্যের আগে প্রাক মুসলিম আরবের ঐতিহ্য, এগুলোকে তিনি তুলে আনছেন এবং পৌরাণিক নানা বিষয়কে তিনি তার কবিতার মধ্যে তুলে এনেছেন। এবং সেগুলো কি কি এবং সেই পুরাণের মূল কাহিনীটা কি সেটাও কিন্তু আমাদের এখানে আনতে হবে, যেটা কবিতাতে নেই। যেমন রুদ্রের কথা আনলে রুদ্রটাকে, তিনি রুদ্রমূর্তি ধারণ করেন কখন, শিবের প্রসঙ্গ আনলে শিব কি করেছিলেন, ধৈর্যটি আনলে ধৈর্যটি বৈশিষ্ট্য কি, ধৈর্যটি নাম কেন হয়েছিল, কখন হয়েছিল, সেই কথাগুলো আমাদের নিয়ে আসতে হবে। কেমন এরকম কামাল পাশার কথা আসলে কামাল পাশা কি, কখন তিনি বিপ্লব করেছিলেন, এই বিপ্লবের মধ্যে দিয়ে কি করেছিলেন, সেই প্রসঙ্গটা আমাদের আনতে হবে। এরকম 2 থেকে 3টি প্রসঙ্গ আনবে তুমি তোমার পছন্দ মতো। তবে অবশ্যই চেষ্টা করবে যে যদি আরব ঐতিহ্যের একটা আনো তাহলে ভারতীয় ঐতিহ্যের একটা আনবে, গ্রিক ঐতিহ্যের একটা আনবে। চেষ্টা করবে 3 ঐতিহ্য থেকে 3টা বৈশিষ্ট্য বা 3টা পুরাণের ঘটনা
নিয়ে আসতে। কেমন? একটা ভারতীয় ঐতিহ্য, একটা আরব ঐতিহ্য, আর একটা চেষ্টা করবে গ্রিক ঐতিহ্যে নিয়ে আসার। তিনটা ঐতিহ্য থেকে তিনটা বৈশিষ্ট্য নিয়ে আসলে বিষয়টি স্পষ্ট হবে। না হয় তোমার একদিক শুধু, কারণ নজরুল এই বিষয়টি চেয়েছে যে আমরা যেখানেই থাকি না কেন, যে ধর্মই পালন করি না কেন, সবাই মিলে যে মানুষ, আমরা সবাই যে এক, আমাদের যে অভিন্ন সত্তা, মানব সত্তা, সে মানুষের জয়গান গেয়েছেন। তিনি বলেছেন, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন, বড় কান্ডারি ডুবিছে মানব সন্তান মোর মা। তাইলে যে ধ্বংস হচ্ছে, জনষ্ট হচ্ছে, সে মানব সন্তান। বলো, সেই মানব হিসেবে চিন্তা করো, মানুষ হয়ে উঠো, মহৎ মানুষ হয়ে উঠো। আমাদের সমস্যা সেই জায়গায়, আমরা জন্ম নেই মানুষ হয়ে, বৈশিষ্ট্য হয় মানুষ হওয়া, কিন্তু পরে আমরা দেখি যে কে কত বড় মুসলিম হব, কে কত বড় হিন্দু হব, কিন্তু মানুষ হয় আর হয়ে ওঠে না। সেই বিষয়টি নজরুল কিন্তু বারবার বলেছেন, তার এই কবিতায়ও সেই মানব সত্তার কথাই কিন্তু উচিত হয়েছে। আর এটা হয়ে গেলেই কিন্তু এই বৈষম্য তৈরি হয় না। এবং এই বৈষম্য কিন্তু, এই বিভেদ যখন তৈরি হয়, এই বিভেদের মধ্য দিয়েই অনেকেই বলে যে এই দেশে এত কোটি, আমরা এত ভাগ মুসলিম, সুতরাং মুসলিম এটা চলবে, তার মানে কি অন্যটা চলবে না। আবার আরেক দেশে, আমাদের প্রতিবেশী দেশ, সেখানে রোহিঙ্গাদের বলতে ওরা মুসলিম, হ্যাঁ, আমাদের বৌদ্ধের রাষ্ট্র মুসলিমরা এখানেই থাকবে না। এই যে বিষয়টি, ওখান থেকেই শুরু হয় বৈষম্য। তাহলে এর বিপরীত যদি আমরা করি, তাহলে আমাদের ওখানে আরেকটা অবস্থা তৈরি হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই বুঝার জন্য, এই মানব সত্তার বিষয়টি বুঝার জন্যই এই কবিতাটি বুঝতে হবে, বুঝে করতে হবে। মুখস্থ করা যাবে না এবং আরেকজনের দেখে লিখা যাবে না। প্রয়োজনে এটা নোট করার জন্য কয়েকদিন সময় নাও এবং আস্তে আস্তে করো। এই বিষয়গুলো তুমি পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো। আমরা যখন পড়বো তখনই আমরা দেখবো যে আমরা কত কিছু জানি না। না পড়লে, যে পড়ে না সে জানেও না, সে কত কিছু জানে না। এবং তো এই বিষয়টি মাথায় রেখে এই কাজটি করো। আমরা আগামী ক্লাসে আবার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, আগামী সোমবারের ক্লাসে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কথা বলার আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।